আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফারদিনা ইসলাম মনিকা। চলে এসেছি আজকে অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট নিবেদিত আজকের লাইভে। আমাদের আজকের লাইভের আলোচনার বিষয় হলো টেলিমেডিসিন সেবা সম্পর্কে। এ বিষয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের আজকে দুজন বিশেষ অতিথি তার উত্তর দিবেন। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন স্বনামধন্য ডার্মাটোলজিস্ট। প্রথমেই স্বাগত জানাচ্ছি ডক্টর মাহবুবুর রহমান শাহিন স্যারকে। তিনি বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটে নিয়োজিত রয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর স্বাগত জানাচ্ছি আমাদের আরেকজন সকলের প্রিয় কনসালটেন্ট ডক্টর রহমতুল্লাহ সিদ্দিক স্যারকে। তিনি বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শুরুতেই আমি ডক্টর মাহবুবুর রহমান শাহিন স্যারের কাছে জানতে চাই, স্যার টেলিমেডিসিন সেবাটা এখন খুবই প্রচলিত। এই টেলিমেডিসিন সেবা বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ মনিকা। খুবই সময়োচিত এবং উপযোগী একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করে বসেছি। আমার বোধহয় একটু একটা ডিভাইসটা আচ্ছা, যেটা বলছিলাম মনিকা, একটু হচ্ছে? ওকে, হ্যাঁ, ওকে, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, টেলিমেডিসিন সেবাটা এটা অত্যন্ত পুরাতন একটি চিকিৎসা ব্যবস্থা টেকনোলজির সাহায্যে, অর্থাৎ আমরা বর্তমান সময়ের যে অনলাইন ইন্টারনেট এই সুযোগ সুবিধাগুলি ব্যবহার করে দূরবর্তী অবস্থায় রোগী তার নিজের বাসায় থেকে অথবা যে কোনো জায়গায় থেকে সে তার চিকিৎসকের সাথে কমিউনিকেট করে তার প্রয়োজনীয় যে চিকিৎসা পরামর্শ সেটা গ্রহণ করতে পারা, এই পদ্ধতিটাই বেসিক্যালি আমরা টেলিমেডিসিন সেবা বলি বা টেলিমেডিসিন বলি। বর্তমান সময় আমরা জানি যে করোনা মহামারীতে আমরা আসলে সবাই বা আমাদের দেশের এবং সারা পৃথিবীর সকলেই আমরা খুবই বিপর্যস্ত অবস্থায় আছি, এবং এই মহামারীতে সবার জন্য একটি খুব কমন পরামর্শ হলো নিরাপদে থাকার জন্য সবাইকে ঘরে অবস্থান করার জন্য বারবারই আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা বলে থাকেন। সো ঘরে থাকার জন্য আসলে আমাদেরকে আমাদের যে স্বাস্থ্য সেবা, আমাদের যে অন্যান্য যে অসুস্থতাগুলি, সেই অসুস্থতার যে স্বাস্থ্য সেবা আমরা প্রতিনিয়ত স্বাভাবিক অবস্থায় আমরা নিতাম, সেই সেবাটা থেকে কিন্তু এখন বঞ্চিত হচ্ছি, কারণ আমাদেরকে এখন সবসময় কিন্তু ঘরে থাকতে হচ্ছে। যেহেতু ঘরে থাকতে হচ্ছে, সরি, দুঃখিত মনিকা, আসলে ইন্টারাপশন হলো। তো সেই ক্ষেত্রে আমরা ঘরে থেকে কিভাবে আমাদের যে যে অসুস্থতা, কারোর হয়তো হার্টের সমস্যা আছে, কারোর হয়তো কিডনি সমস্যা আছে, কারোর স্কিনের সমস্যা আছে, দীর্ঘমেয়াদী সমস্যা আছে, যে সমস্যাগুলির জন্য স্বাভাবিক অবস্থায় নিয়মিত কিন্তু ওনারা চিকিৎসকের কাছে যেতেন, চিকিৎসকের চেম্বারে যেতেন, গিয়ে তার পরামর্শ নিতেন এবং চিকিৎসা করে রোগটাকে নিয়ন্ত্রণে রাখতেন, অথবা উনি রোগ থেকে রোগের সুস্থতা প্রাপ্ত হতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই করোনার বিশেষ পরিস্থিতিতে কিন্তু আমরা আসলে আমাদের স্বাভাবিক যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আমরা করতে পারছি না। যে সেই ক্ষেত্রে আমাদের এই যে শারীরিক অসুস্থতা, সেই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তাদের 1 মাস 2 মাস বা নির্দিষ্ট সময় পর পরে কিন্তু পরামর্শ নিতে হয়। সেই পরামর্শ নেওয়াটা এবং রোগের চিকিৎসার ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য রোগীরা যাতে নিয়মিত তাদের চিকিৎসকদের সাথে পরামর্শ করতে পারেন, বর্তমান করোনার সময় রোগী নিজের বাসায় থেকে তার চিকিৎসকদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার যে মাধ্যম বা যে ব্যবস্থা,
সেটাকে আমরা বেসিক্যালি বলতেছি টেলিমেডিসিন সেবা বা টেলিমেডিসিন চিকিৎসা ব্যবস্থা। এখানে রোগী তার নিজের বাসায় থেকে আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাপস গুলি আছে, আপনি জানেন যে সফটওয়্যার অ্যাপস গুলি আছে, এগুলি ব্যবহার করে চিকিৎসক তার চেম্বারে অথবা তার বাসায় থেকে সহজেই পরামর্শগুলি দিতে পারেন। যেটা আপনি জানেন যে আমাদের অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট গত 10 তারিখ থেকে আমরা শুরু করেছি। আমাদের অরোরার যে কনসালটেন্ট আছেন ওনাদের রোগীদের বিশেষ সেবা দেওয়ার জন্য আমরা টেলিমেডিসিন কার্যক্রম শুরু করেছি, এবং আমাদের এই কার্যক্রমের আওতায় আমাদের যে রোগীরা আছেন তারা আমি বিশ্বাস করি তারা উপকৃত হচ্ছেন এবং নিয়মিত তারা আমাদের চিকিৎসা সেবা পাচ্ছেন। এতে করে রোগী নিরাপদ থাকছেন, চিকিৎসক নিরাপদ থাকছেন, এবং রোগীরা তাদের যে অসুখের যে সমস্যা সেই সমস্যার সমাধান তারা সহজেই পেয়ে যাচ্ছে। এখন আমি আপনার কাছে জানতে চাই সাধারণত কি কি অ্যাপস ব্যবহার করে আপনি টেলিমেডিসিন সেবাটা প্রদান করছেন? আমরা সাধারণত আমাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা খুব কমন যে অ্যাপস গুলি আছে তার মধ্যে স্কাইপে একটা অ্যাপস আছে, জুম একটি অ্যাপস আছে, এছাড়াও আপনি জানেন যে গুগল মিট, এটা আরেকটি সহজ একটি অ্যাপস। এই অ্যাপস গুলি ব্যবহার করে আমরা খুব সহজে আমাদের রোগীদেরকে এই টেলিমেডিসিন সেবাটা দিতে পারি। বিশেষ করে গুগল মিট যে অ্যাপসটি, এটা খুব সহজ একটি অ্যাপস, এবং এই অ্যাপটার মাধ্যমে রোগীরা কিন্তু খুব সহজেই তারা তাদের চিকিৎসকের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে টেলিমেডিসিন সেবাটা নিতে পারছেন। এবং বিশেষ করে আমি একটি কথা বলতে চাই, আমরা যেহেতু ডার্মাটোলজিস্ট, স্কিন এবং হেয়ার এবং নেইল স্পেশালিস্ট, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের চোখ দিয়ে সহজেই রোগীর ত্বকটা একটু দেখে এবং অর্থাৎ তার চুলের অবস্থা দেখে সহজেই কিন্তু আমরা রোগীকে কিন্তু চিকিৎসা সেবা আমরা দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ডার্মাটোলজিস্ট হিসাবে এই টেলিমেডিসিন সেবার ক্ষেত্রে আমাদের এই বিশেষ সুবিধাটা আছে, যেটা হয়তো একজন হৃদরোগ বিশেষজ্ঞের ক্ষেত্রে হয়তো অতটা সহজ হবে না, একজন শিশু বিশেষজ্ঞের ক্ষেত্রে অতটা হয়তো সহজ হবে না, যেখানে হয়তো স্টেথোস্কোপ ব্যবহার করতে হয়, প্রেসারের মেশিন ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের স্কিনের রোগীদের জন্য বা হেয়ারের রোগীদের জন্য এই টেলিমেডিসিন সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এখন আমি রহমতুল্লাহ সিদ্দিক স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আমরা জানি আপনি ফোন কলের মাধ্যমে রোগী দেখছেন, আমাকে যদি একটু কাইন্ডলি প্রসেসটা একটু বুঝিয়ে বলেন যে আপনি কিভাবে রোগী দেখছেন। ডাক্তার মাহবুব যেমনটা বললেন, আসলে রোগীরা খুব ইউজ টু এখন মোবাইল ব্যবহার করা, ফোন ব্যবহার করা বা বিভিন্ন অ্যাপস এর সাথে পরিচিত। তো আমি খুব সাধারণভাবে একটু রোগী দেখি। ডাক্তার মাহবুব যেমনটা বলেন, এগুলো তো খুব সফিস্টিকেটেড বলবো বা খুব আধুনিক। তো সাধারণত আমি প্রথমে যেটা করি যে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে অ্যাপয়েন্টমেন্টটা নিশ্চিত করে যে উনি দেখাবেন। দেখানোর পরে তারপরে যদি পেমেন্টের প্রয়োজন থাকে বিকাশে পেমেন্ট করে নেন। তারপরে ওনার যাবতীয় সমস্যাগুলো শর্ট নোট আকারে রোগীর থেকেই আমার কাছে চলে আসে। আর তারপরে রোগীর কিছু সমস্যা যেগুলো দেখানোর মতো কিছু সমস্যার ছবি রোগীর থেকে আমরা পেয়ে যাই। তো দেখা যায় সমস্যা তারপরে ছবি, এই দুইটার মাধ্যমে আমরা অনেকটা রোগ নির্ণয়ের কাছাকাছি চলে আসি। তারপরে রোগীর একটা ফোন নাম্বার আমাকে দেওয়া হয়, তা আমি নিজেই রোগীকে ফোন করে যে অনেক রোগী ভিডিও কলে কথা বলতে চাইলে তাদের সাথে ভিডিও কলে কথা বলা যায়, অনেকে শুধু কথা বলে সমস্যা জানতে চান, পার্সোনাল সমস্যার ক্ষেত্রে শুধু মুখে সমস্যা বলে থাকেন। বলে থাকার পরে আমি আমার প্রেসক্রিপশনে রোগীর সমস্যা অনুযায়ী তার যে সমাধান প্রেসক্রিপশন সেটা লিখি, তার একটা স্ন্যাপ ছবি রোগীর মোবাইলে চলে যায়। এটা খুব একটা সাধারণ মানের একটা, কিন্তু সাধারণত যারা খুব সহজ একটু হয়তো অনেক ধরনের অ্যাপস গুলো ব্যবহারে অত অভ্যস্ত না, তাদের জন্য এটা খুব সহজ আমার কাছে মনে হচ্ছে। স্যার, আপনি কি কোনো জটিলতা ফেস করেছেন ফোন কলে রোগী দেখার সময়? না, কোনো জটিলতা না। আমি প্রত্যেক রোগীকেই বরং আমি তার সমস্যা শুনিয়ে তার সাথে কথা বলে, যখন আমার রোগ নির্ণয় হয়ে যায়, চিকিৎসা সব ঠিক হয়ে যায়, তারপর আমি রোগীকে জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমি যে এইভাবে কথা বলতেছি বা আপনাকে যে চিকিৎসা দিচ্ছি আপনি কি কোনো অস্বস্তি বোধ করছে না। আমি অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে রোগীর উত্তরটা এমনটা পাই যে না স্যার খুব ভালো লাগলো যে আপনার সাথে কথা বলতে পারলাম, সমস্যাটা বলতে পারলাম, আর আমি আমার বাসা থেকেই আমার প্রয়োজনটা পুরো হয়ে গেল।
তো আমি আমার যে কজন রোগীর সাথে আমি এই বিষয়ে কথা হয়েছে, তো তারা বেশিরভাগই আমি তাদের কোনো অসুবিধা পাইনি, তারা বরং খুশি ব্যাপারটাতে যে তারা খুব সহজেই আমার থেকে চিকিৎসাটা টেলিমেডিসিনের মাধ্যমে ওনারা চিকিৎসা সেবাটা পেয়েছেন, এই জন্য ওনারা বেশিরভাগই খুব খুশি ছিলেন। আমি ডক্টর মাহবুবুর রহমান শাহিন স্যারের কাছে জানতে চাই, স্যার সরাসরি রোগী দেখার সাথে ভিডিও কনফারেন্সে রোগী দেখার মধ্যে খুব বেশি পার্থক্য বা তারতম্য আছে কিনা স্যার? অ্যাকচুয়ালি নিঃসন্দেহে কিছুটা পার্থক্য বা তারতম্য তো অবশ্যই থাকবে। তার অন্যতম প্রধান কারণ হলো সাইকোলজিক্যাল একটা বিষয়, ওরিয়েন্টেশনের একটা বিষয় থাকে। আমাদের দেশে অ্যাকচুয়ালি এই টেলিমেডিসিন সেবাটা যদিও অনেক আগে শুরু হয়েছে। আমি একটু ইতিহাসটা বলতে চাই। আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর রেজা বিন জায়েদ স্যারকে আমরা মনে করে থাকি টেলিমেডিসিন সেবার একজন পায়োনিয়ার ব্যক্তিত্ব। উনি দীর্ঘ প্রায় 10 বছর আগেই উনি এই সেবাটি আমাদের দেশে চালু করেছিলেন এবং খুব সফলভাবেই উনি এই টেলিমেডিসিন সেবাটি এখনো উনি এটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের সাধারণ মানুষ এই করোনা আসার আগ পর্যন্ত আসলে ওইটার ওই রকম অভাব অতটা বোধ করিনি বা প্রয়োজনীয়তাটা অতটা বোধ করিনি, বা আসলে আমাদের এই কালচারটা ওইভাবে ডেভেলপ করেনি। পেশেন্টরা সবসময় সরাসরি রোগীর কাছে ডাক্তারের কাছে এসে সিরিয়াল দিয়ে ডাক্তারের সাথে সরাসরি কথা বলে তাদের যে পরামর্শ নেওয়া বা তাদের চিকিৎসা সেবা নেওয়া, এটাতে অনেক বেশি কমফোর্ট ফিল করেন এবং এটাই স্বাভাবিক। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে বিশ্ব উন্নত বিশ্বে এই টেলিমেডিসিন সেবাটা কিন্তু খুব ভালোভাবে প্রতিষ্ঠিত এবং ওইখানে কিন্তু টেলিমেডিসিন সেবা ওনারা নিচ্ছেন এবং এটা খুব প্রতিষ্ঠিত একটি চিকিৎসা ব্যবস্থা। তো এই করোনা কিন্তু এখন আমাদেরকে অনেকটা দেখিয়ে দিয়েছেন, এখন আমাদের দেশেও সময় এসেছে এই যে টেলিমেডিসিন সেবাটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, যাতে করে রোগী এবং চিকিৎসক উভয় উপকৃত হবেন। বিশেষ করে রোগীরা, আপনি জানেন ঢাকা শহরের এত বেশি যানজট থাকে, এক এলাকা থেকে আরেক এলাকায় রোগীদের মুভমেন্ট করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রোগীরা যদি বাসায় বসে অত্যন্ত খুব কমফোর্ট নিয়ে তার পরিচিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শটা নিতে পারেন, নিঃসন্দেহে উনি অনেক বেশি কমফোর্ট ফিল করবেন। প্রাথমিক পর্যায়ে রোগীদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আসলে টেলিমেডিসিনে আমি যে দেখাবো, অ্যাকচুয়ালি আমি কি আমার সবগুলি কথা বলতে পারবো কিনা, আমার যে স্কিনের প্রবলেম বা হেয়ারের প্রবলেম এটা আমার চিকিৎসকের সাথে শেয়ার করতে পারবো কিনা, উনি ঠিক মতো বুঝতে পারবেন কিনা, এই ধরনের কনফিউশন গুলি কিন্তু প্রথমে থাকবে। আমি সেই পেশেন্টদেরকে বা আমাদের আজকের দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, ডার্মাটোলজিতে টেলিমেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা সেবা। একমাত্র ডার্মাটোলজিস্টদের পক্ষেই সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করা সম্ভব টেলিমেডিসিনের মাধ্যমে, যেখানে ডক্টর রহমতুল্লাহ খুব সুন্দরভাবে বললেন রোগী তার নিজের স্কিনের যে ক্ষত বা আক্রান্ত স্থান, সেই আক্রান্ত স্থানের ছবিটা তুলে উনি সহজেই পাঠিয়ে দিবেন মেইলে অথবা মেসেঞ্জারে অথবা যে অ্যাপস গুলি ব্যবহার করি, এবং খুব সহজেই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক সেই ছবিগুলি দেখে এবং পেশেন্টের সাথে কথা বলে সহজে রোগটাকে নির্ণয় করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই নির্ণয় করার পরে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়াটা কিন্তু খুবই সহজভাবে এটা করা সম্ভব এবং আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতায় অলরেডি আমরা সেটা করতে পেরেছি এবং আমাদের রোগী যারা এর মধ্যেই এই সেবাটা নিয়েছেন, ডক্টর রহমতুল্লাহ যেটা বললেন তারা কিন্তু অনেকটাই সন্তুষ্ট চিত্তেই সেবাটা নিয়েছেন এবং তাদের মধ্যে যে একটা সন্দেহ ছিল, কনফিউশন ছিল যে আসলে এটা কি সম্ভব কিনা, হ্যাঁ আমি কতটুকু আমার চিকিৎসকের কাছে আমার রোগটাকে শেয়ার করতে পারবো, হ্যাঁ কতটুকু আমি ভালো চিকিৎসা পাবো, সঠিক চিকিৎসা পাবো, এই কনফিউশনটা কিন্তু রোগীরা যখন তার কনসালটেন্টের সাথে টেলিমেডিসিন সেবাটা নিচ্ছেন, নেওয়ার পরে কিন্তু উনি রিয়েলাইজ করছেন যে না, উনি অনেক বেশি সন্তুষ্ট, যেটা ডক্টর রহমতুল্লাহ বললেন। এবং আমি বিশ্বাস করি যে আগামী বেশ কিছুদিনের মধ্যে বাংলাদেশে এই টেলিমেডিসিন সেবাটি বিশেষ করে আমাদের ডার্মাটোলজিতে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মনিকা আমি একটু অ্যাড করি মাহবুবের সাথে। আজকে সকালের একটা ঘটনা আমি বললে ক্লিয়ার হবে। ডাক্তার মাহবুব বললেন যে আরো কিছুদিন পরে, আমি মনে করি অলরেডি এস্টাবলিশড। আজকে সকালে একটা পেশেন্ট ফোন দিয়ে আমাকে জানলো যে আমার চেম্বার কোথায়, তাই আমি বললাম যে পান্থপথে অরোরা স্কিল সেন্টার, ওনার বাসা ধানমন্ডির 27, খুবই কাছে।
উনি ইচ্ছা করলে আসলেই পারতেন। উনি পরবর্তীতে বলেন, আচ্ছা আপনি মোবাইলের সেবা দেন না? আমি জি আমি তো মোবাইলের সেবা দিই। তো বলে যে তাহলে আমি আর চেম্বারে যাব না, আমি আপনাকে অনলাইন দিয়ে আপনার সেবা নিব। তো আমি বলতে চাচ্ছি যে মেডিসিনের মধ্যে টেলিডার্মাটোলজি, যেটা ডাক্তার মাহবুব বললেন, যে এটা খুবই এফেক্টিভ, পেশেন্টের জন্য বেনিফিটেড এবং সময় উপযোগী। বর্তমান অবস্থার জন্য তো কোনো আর দ্বিতীয় কোনো উপায় নাই। আর তারপর আমি বলবো যে এই আমাদের এই ব্যস্ততার সময় আমাদের জন্য টেলি মেডিসিন, স্পেশালি টেলি ডার্মাটোলজি, যেটা স্কিনের টেলি মেডিসিন সেবাটা, এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো করা উচিত আমাদের নিজেদের প্রয়োজনে। এবং আমি একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে। আমরা আগে টিএনটি ফোন ব্যবহার করে ইউজ টু ছিলাম, কিন্তু যখন মোবাইল আসলো আমরা ভাবলাম যে এটা কেমন কি হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিএনটি ফোনের কথা আমরা চিন্তাই করতে পারি না, মোবাইল ফোনে আমরা এতটাই অভ্যস্ত। আমি মনে করি আর কিছুদিন পরে এমনটাই হবে। মানে আমি স্পেশালি আমি জোর দিচ্ছি স্কিনের ব্যাপারে, যেখানে আমার ছবিটাই আসল, যেখানে রোগীর যে সমস্যাটা, মূল সমস্যাটাতে স্কিনে ভাসমান, দেখাতেই সহজে বোঝা যায়। তো এই স্পেশালি টেলি ডার্মাটোলজিতে আমি বলবো যে এই জিনিসটা আমাদের অতি শীঘ্রই আমাদেরকে এটা আমরা ইউজ টু হয়ে যাব, এবং এটা ক্রমান্বয়ে মানুষের মধ্যে বা রোগীদের মধ্যে এটার একটা পরিচিতি এবং এটা প্রয়োজন, অভ্যস্ত এটা হয়ে যাবে। আমি আশা করছি এটা বর্তমান অবস্থা আমাদেরকে সেটাই নির্দেশনা দিচ্ছে। আমাদের প্রশ্ন এসেছে, আমরা কিছু প্রশ্ন নিব। আরিফ জানতে চেয়েছে, ভিডিও কনফারেন্সে ডক্টর কি ভালোভাবে বুঝতে পারবে যে আমার কি রোগ হয়েছে? মাহবুব স্যারের কাছে আমি জানতে চাই। আপনি একটু আগে বলেছেন স্যার, ডাক্তার মাহবুব আবার একটু বলো মনিকা, প্রশ্নটা আবার একটু বলো। আরিফ জানতে চেয়েছে, ভিডিও কনফারেন্সে রোগী দেখলে ডক্টর কি আসলেই বুঝতে পারবে যে আমার কি রোগ হয়েছে? যেটা ডক্টর রহমতুল্লাহ খুব সুন্দরভাবে বলছিলেন যে এটা ডার্মাটোলজি, অর্থাৎ আমাদের যে সাবজেক্ট, স্কিনের প্রবলেম, হেয়ারের প্রবলেম, নেইলের প্রবলেম, এগুলি কিন্তু চোখে দেখা যায়। এবং আমরা সাধারণত রোগীদেরকে যখন চেম্বারে দেখি, আমরা কিন্তু বেসিক্যালি আমাদের চোখ দিয়ে দেখেই কিন্তু অনেক সময় রোগীদের সাথে কথা বলার আগে কিন্তু আমরা বুঝতে পারি। কারণ এই স্কিনের রোগগুলির ডায়াগনোসিস অধিকাংশ ডিপেন্ড করে হলো চোখের উপর, চোখের দেখা। সেই ক্ষেত্রে যখন রোগীরা তার স্কিনের প্রবলেমের ছবিটা তুলে, আপনি জানেন যে এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে, খুব হাই কোয়ালিটি ভালো ক্যামেরার ফোন আছে, সহজেই কিন্তু ছবি তুলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারে। তখন আমরা ছবিটা দেখে যখন আমরা পেশেন্টের সাথে কথা বলি, এই দুইটা সমন্বয় করলে আমি বলবো যে মোর দেন 90% কেসে আমরা কিন্তু রোগটাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি। আমার সাথে ডক্টর রহমতুল্লাহ নিশ্চয়ই একমত হবেন। এবং এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপর ভিত্তি করে আমরা কিন্তু রোগীদেরকে সঠিক চিকিৎসা দিতে পারি। এতে রোগীর সন্দেহ করার কোনো কারণ নেই। অলরেডি ডক্টর রহমতুল্লাহ বলে দিয়েছেন যে আমরা যে পেশেন্টগুলি দেখছি, বিশেষ করে আমি পার্সোনালি গত কয়েক বছর ধরে কিন্তু আমি টেলিমেডিসিন করছি সীমিত আকারে। আমার প্রত্যেকটা পেশেন্ট কিন্তু খুবই সন্তুষ্ট, স্যাটিসফাইড। সো আসলে যেহেতু আমাদের রোগীরা আসলে এটাতে অভ্যস্ত না, সেই জন্য তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। আমি তাদেরকে অনুরোধ করব যে অন্তত স্কিনের প্রবলেম, হেয়ারের প্রবলেম অথবা নেইলের প্রবলেমের জন্য, অর্থাৎ ডার্মাটোলজিক্যাল সমস্যার জন্য ওনারা যদি একটু পরামর্শ করেন পরীক্ষামূলক ভাবেও, তাহলে আমার মনে হয় এই যে ওনার যে প্রশ্নের উত্তরটা, সেটা আমার চেয়ে অনেক বেশি উনি পেয়ে যাবেন প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি উনি অনেক বেশি সন্তুষ্ট হবেন। আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, সেম প্রশ্নটি আমাদের দুইজন ব্যক্তি করেছে, ফারজানা করেছে এবং ইয়াসিন করেছে। ওনারা জানতে চাচ্ছে যে যদি আমাদের টেস্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটা কিভাবে করব? ডক্টর রহমতুল্লাহ জি জি, টেস্টের প্রয়োজন তো অবশ্যই। টেস্টের প্রয়োজনের ক্ষেত্রে তো কোনো বিকল্প নাই, সেক্ষেত্রে তো অবশ্যই পরীক্ষা করার জন্য তাকে যে কোনো সেন্টারে যেতে হবে। তো এতে একটা সুবিধা হলো যে অনেক সময় রোগীদের মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করে যে আমার যে সমস্যা, এটার জন্য পরীক্ষার প্রয়োজন হবে, এটা একটা রোগীদের চিন্তা। আর দ্বিতীয় চিন্তা থাকে যে আমরা কি যেই সেন্টারে আমরা আসছি এই সেন্টারে কি পরীক্ষাটা করব নাকি অন্য কোথাও করব। তো টেলিমেডিসিনে কিন্তু এই জিনিসটা অনেকাংশে পেশেন্টের জন্য বেনিফিট বা আমি বলবো সুবিধা,
উনি যদি বাসায় থাকেন, ওনাকে যদি বলা হয় যে আপনি স্কিনের অ্যালার্জি লেভেল টেস্ট করবেন, আপনার বাসা কোনো একটা সেন্টারের পাশে বা কোনো একটা হসপিটালের পাশে, রুগী খুব সহজেই ওখান থেকে রিপোর্টটা করায় নিয়ে আসতে পারে। আমি মনে করি পরীক্ষারও যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রেও টেলিডার্মাটোলজিতে টেলিমেডিসিন সেবা নিতে কোনো বাধা নাই। এই জন্য বাধা নাই যে আমরা হয়তো অ্যাডভাইসটা করে দিলাম, পেশেন্ট তার পাশেই, তার নিকটস্থ যেখানে পরীক্ষা করার সুযোগ আছে সেখানেই সে পরীক্ষা করে, সে কিন্তু দেখাতে পারে। তাহলে এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রেও যদি চিন্তা করি আমরা, সেক্ষেত্রেও পেশেন্টের জন্য টেলিডার্মাটোলজি এক হিসাবে সেফ এবং পেশেন্টের জন্য আরো বেশি নিরাপদ। ডক্টর রহমতুল্লাহ একদম সঠিকভাবে বলেছেন। রোগীরা যেটা প্রশ্ন করলেন আসলে পরীক্ষার ব্যাপারে ওনারা কি করবেন, ঠিক স্বাভাবিকভাবেই আমাদের যখন পরীক্ষার প্রয়োজন হয়, আমরা রোগীদেরকে যখন অ্যাডভাইস করি, আপনি জানেন মনিকা, আমরা কিন্তু টেলিডার্মাটোলজিতে বা টেলিমেডিসিন সেবা যখন শুরু করেছি, আমরা কিন্তু একটা প্রেসক্রিপশন সফটওয়্যার ইউজ করি, এবং এই প্রেসক্রিপশন সফটওয়্যারটা কিন্তু একদম হুবহু রোগীরা চেম্বারে আসলে যে প্রেসক্রিপশনটা ওনারা পান, সফটওয়্যার প্রেসক্রিপশন পান, ঠিক সেই সফটওয়্যার প্রেসক্রিপশনটাই কিন্তু ওনারা ওনাদের মেইলে পেয়ে যান। তো সহজে ওনারা কিন্তু ওনাদের মেইল থেকে প্রেসক্রিপশনটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন বাসায়, এবং যদি কোনো টেস্টের প্রয়োজন হয়, আমরা কিন্তু পরামর্শের ঘরটাতে, অ্যাডভাইসের ঘরটাতে ওই টেস্টগুলি আমরা লিখে দিই। এবং ডক্টর রহমতুল্লাহ যথার্থই বলেছেন, এটা নিয়ে উনি কষ্ট করে কোথাও দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এখন ঢাকা শহরের প্রায় ঘন ঘন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভালো ভালো ল্যাব আছে। উনি ওনার নিকটবর্তী ল্যাবগুলিতে সহজে পরীক্ষাটা করে এই রিপোর্টটাকে উনি কিন্তু আবার ওই মেইলে পাঠিয়ে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, এবং পরবর্তীতে ফলো আপের জন্য যখন উনি আবার কনসালটেশনে আসবেন, ডক্টরের সাথে কথা বলতে আসবেন, তখন কিন্তু ডক্টর ওই রিপোর্টগুলি দেখে নিবেন। দেখে তখন ওনার সাথে খুব সহজেই কিন্তু ওনাকে ফিডব্যাকটা দিতে পারবেন যে আপনার এই রিপোর্টে অ্যালার্জির মাত্রা নরমাল, স্বাভাবিক আছে অথবা বৃদ্ধি পেয়েছে, সেটার জন্য আপনাকে আমরা এই মেডিসিনটা আমরা অ্যাডভাইস করছি, অথবা এই ডোজটা আমরা বৃদ্ধি করছি। সো এই বিষয়গুলি খুব সহজেই কিন্তু আমাদের সাবজেক্টে করা সম্ভব, এবং অলরেডি আমরা করেছি, এবং আমাদের যে পুরানো পেশেন্টরা আছেন তাদের ক্ষেত্রে এটা প্রমাণিত। এখন যারা নতুন আছেন, এবং আমি যেটা রহমতুল্লাহকে বলেছিলাম বা আমি দর্শকদেরকে বলেছিলাম যে এটা সময় নিবে, হয়তো আগামী 1-2 মাস সময় লাগবে। আমি পার্সোনালি বিশ্বাস করি আজকের এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে হয়তো অনেক দর্শক শ্রোতা টেলিমেডিসিন সম্পর্কে আরেকটু ভালো তথ্য, ভালো ইনফরমেশন নিবেন, এবং ওনারা হয়তো টেলিমেডিসিন ট্রাই করবেন। এবং যিনি একবার ট্রাই করবেন, আশা করি উনি অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক বেশি বুঝতে পারবেন। ইভেন আমাদের আলোচনার চেয়ে অনেক বেশি উনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা কার্যকর একটি চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে স্কিন এবং হেয়ারের রোগীদের জন্য। আরেকটু বলি মনিকা, যে যে এই যে আমি টেলিডার্মাটোলজিতে আমাদের সাবজেক্ট যেহেতু স্কিন, সেক্স এন্ড অ্যালার্জি, যে মানুষের সেক্সুয়াল যে অসুবিধা সহ যে রোগীগুলো আমাদের কাছে আসে, তারা কিন্তু আমাদের কাছে সমস্যা বলতে খুব অস্বস্তি বোধ করে মুখোমুখি যখন হয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে তারা যখন টেলিমেডিসিন সেবাতে যখন ওনারা আসেন, তখন ওনারা খুব আন্তরিকভাবে ওনাদের সমস্যাটা আমাদেরকে বলতে পারেন। এটাও কিন্তু একটা বিষয়। স্কিন, হেয়ার, নেইল, দ্যাটস ওকে ফাইন, কিন্তু অনেক সময় অনেক পার্সোনাল রোগী আসেন যারা সরাসরি আমাদের কাছে খুব হেজিটেট ফিল করেন, সঠিকভাবে ওনাদের সমস্যাটা উপস্থাপন করতে পারেন না। কিন্তু আমার এই অভিজ্ঞতায় টেলিডার্মাটোলজি যতটুকু আমি করছি, ওর মধ্যে দেখলাম যে রোগীরা খুব সহজেই তাদের পার্সোনাল সমস্যাটা খুব সহজেই মেসেঞ্জারে, তাদের হোয়াটসঅ্যাপে তারা খুব সহজেই জিনিসটা উপস্থাপন করতে পারে। তো এটাও কিন্তু একটা টেলিমেডিসিনের এই অংশটাও একটু চিন্তা করতে হবে, যে পার্সোনাল সমস্যার ক্ষেত্রে পেশেন্টের খুব সহজে আন্তরিকভাবে তার সমস্যাগুলো সে ডাক্তারের কাছে উপস্থাপন করতে পারে। আর আমি আরেকটু অ্যাড করতে চাই, একটা হলো যে রোগ নির্ণয় নিয়ে রোগীরা চিন্তিত থাকেন, কিন্তু এটাও তো একটা চিন্তার বিষয় যে আমি খুব ঢাকার উদাহরণ দিই, বাইরের উদাহরণে যাচ্ছি না। মিরপুর থেকে একটা রোগী আমাদের চেম্বার, যেহেতু অরোরার কথা বলছি, মিরপুর থেকে একটা রোগী রওনা হলো, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে গিয়ে অরোরাতে সে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর দেখা গেল যে এখানে ওনার সামনে আরো 5-10 জন পেশেন্ট উপস্থিত আছেন। তারপরে ওখানে তার আরো 1 ঘন্টা সময় লেগে গেল। এদিকে জার্নিতে 1.5 ঘন্টা, ওখানে আরো 1 ঘন্টা, 2.5 ঘন্টা, তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, পরবর্তীতে
সব মিলে 3-4 ঘন্টার একটা সমস্যা মানে কার্যক্রমের মধ্যে রোগী ইনভলভ হয়ে গেল যদি সে সরাসরি দেখাতে চায়। কিন্তু যদি সে টেলিডার্মাটোলজি করে, টেলিমেডিসিনে দেখাতে চায়, উনি ওনার সুবিধা মতো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সে অ্যাপয়েন্টমেন্টে উনি মন খুলে যতক্ষণ ওনার প্রয়োজন উনি ফিজিশিয়ানের সাথে কথা বললেন, তারপরে উনি ওনার কাজে আবার মনোযোগী হয়ে গেলেন, ওনার প্রেসক্রিপশন ওনার মোবাইলের সফটওয়্যারে চলে আসলো। তো এই সময়ের যে বর্তমানে আমরা যতটা ব্যস্ততা, আমাদের সময়টার কথা চিন্তা করলে টেলিমেডিসিনের বিকল্পতা আমি দেখছি না। আমি দেখছি যে এটা ব্যস্ত লোকদের জন্য বা যে যানজটের জীবনের জন্য, শহরের জীবনের জন্য ভেরি নাইস একটা অপশন হলো টেলিডার্মাটোলজি বা টেলিমেডিসিন সেবা। এখন আমি মাহবুব স্যারের কাছে জানতে চাই, স্যার ভিডিও কনফারেন্সে রোগী দেখতে কি খুব বেশি জটিলতা আপনার সম্মুখীন হতে হয় কিনা, যেহেতু আপনি অনেকদিন ধরে ভিডিও কনফারেন্সে রোগী দেখছেন? অ্যাকচুয়ালি আমাদের দেশের যেটা আমি বলেছিলাম যে আমাদের দেশের রোগীরা কিন্তু ঠিক ওইভাবে এখনো অভ্যস্ত না টেলিমেডিসিন বা টেলিডার্মাটোলজিতে, যার কারণে আমরা যখন এই অ্যাপসগুলি ব্যবহার করি, সেই অ্যাপসগুলি ব্যবহার করে অনেক সময় আমাদের রোগীদের সমস্যা হয়। কারণ হলো ওনারা অনেক সময় অভ্যস্ত থাকেন না, বিশেষ করে যারা টেকনোলজিক্যাল বিষয়গুলিতে অনেক বেশি এক্সপার্ট, ওনাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। বিশেষ করে ইয়াং জেনারেশন, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েরা, আপনি জানেন যে তারা টেকনোলজিতে অনেক বেশি এক্সপার্ট, দক্ষ, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আমি ফিল করিনি। খুব সহজেই আমরা এই যে অ্যাপসগুলি, যেটা ডক্টর রহমতুল্লাহ বললেন যে একটু সফিস্টিকেটেড, ডেফিনেটলি এটা সফিস্টিকেটেড হবে, এটা খুব সহজভাবে করা যায়, এবং আমি বিশ্বাস করি আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের রোগীদেরকেও খুব সহজে এটাকে অভ্যস্ত করে ফেলতে পারবো, এবং তখন এটা সফিস্টিকেটেড থাকবে না, এটা খুব সহজ একটি মাধ্যম হয়ে যাবে, এবং এই অ্যাপসগুলি ব্যবহার করে আমাদের রোগীরা খুব সহজেই আমাদের থেকে টেলিমেডিসিন সেবাটি নিতে পারবে। মনিকা, আমি একটু ডাক্তার মাহবুবের সাথে অ্যাড করি যে এক তো আমরা যারা তো ইউজ টু বা যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা এই সমস্ত টেকনোলজি গুলোতে আইটিতে ভালো, তাদের তো আমরা যে কোনো ভাবে তাদের সাথে আমরা টেলিমেডিসিন সেবা দিতে পারি। কিন্তু এখন একটা গ্রামের লোক যদি হয়, যদি মনে করি রংপুরের একটা লোক, কুমিল্লার একটা লোক বা চিটং এর একটা লোক আমাদের সাথে কানেক্ট করতে চায়, তা আমরা কি টেলিমেডিসিন সেবা দিতে পারবো না যদি সে ওগুলো না জানে, স্কাইপি না জানে, তারপরে যেটা বলা হলো যে গুগল মিট যদি সে না জানে, জুম ক্লাউড যদি সে, তারপরেও তো আমরা সেবা দিতে পারি। এবং সেক্ষেত্রে ইমো আছে, মেসেঞ্জার আছে, সাধারণ ভাবে যে তার সমস্যাটা শুনে তার কাছে আমরা ইয়েটা দিতে পারি, তার চিকিৎসা ব্যবস্থাপত্র লেখা হয়ে গেল, তার প্রথমে তার সমস্যাটা শুনে নিলাম মোবাইলে, তারপর সে ছবি পাঠিয়ে দিল, তারপরে সে অনুযায়ী তার একটা প্রেসক্রিপশন হলো, আমাদের প্যাডি প্রেসক্রিপশন হলো। যেহেতু সে রিমোট এরিয়াতে আছে, তো তার যদি ইমেইল সেবা যদি সে না নিতে পারে, আমরা প্রেসক্রিপশনের সুন্দর একটা ছবি, যেখানে যথেষ্ট পরিমাণে ওষুধের ব্যবহারের নিয়ম কানুন গুলো বাংলায় খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে, এরকম একটা প্রেসক্রিপশনের ছবি পেশেন্টের মোবাইলে দিয়ে দিলে সে যে কোনো ফার্মেসি থেকে সেই সেবাটা নিতে পারে। আমি বলছি যে আমরা আপ টু ডেট যে অ্যাডভান্স টেলিমেডিসিনে অ্যাডভান্স যে আমাদের সিস্টেম গুলো আছে, এগুলো যেমন আমরা চর্চা করছি, পাশাপাশি গ্রামে যারা আছে, দূরে যারা আছে, যারা এই সমস্ত সেবাতে অত বেশি অভ্যস্ত না, তাদের জন্য সুযোগ আছে, এই টেলিমেডিসিনে তাদের জন্য সুযোগ রয়ে গেছে। ধন্যবাদ। স্যার, আমি আপনার থেকে জানতে চাই রহমত স্যার, যে টেলিমেডিসিন নিয়ে সবারই একটা বিশ্বস্ততার একটা ব্যাপার থাকে, সবাই জানতে চায় যে এটা কতটুকু বিশ্বস্ত এবং কতটুকু নির্ভরশীল, এই ব্যাপারে যদি স্যার আপনি কিছু বলতেন। হ্যাঁ, আসলে আস্থা না থাকলে কোনো কিছুতেই তো আমাদের অগ্রগতি করা সম্ভব না। তো সেখানে আমাদের জন্য যেহেতু এটা একটা নতুন সেবা, সেই জন্য আস্থা ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তা আমরা মনে করছি যে এখন আমরা আমাদের এই কয়েকদিনের অভিজ্ঞতা বা এই কয়েক বছরের অভিজ্ঞতা আমরা যেটা বলবো, যারা সেবাটি নিয়েছেন, যারা যথেষ্ট আস্থার সাথে নিয়েছেন এবং তারা ফলো আপেও ওই টেলিমেডিসিনের মাধ্যমেই ফলো আপ করছেন, যার কারণে আস্থার বিষয়টি আমি বলবো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা সেবাটি গ্রহণ করুন, অথবা সেবাটির ব্যাপারে পরিচিত হন, তারপর আস্থা আপনি নিজেই অর্জন করতে পারবেন। আর এই সেবাটি এমন একটা সেবা, টেলিডার্মাটোলজি, টেলিমেডিসিন যেটা বলবো, এটা সময় উপযোগী। বর্তমানের অবস্থা যদি আপনি বিবেচনা করি, আমরা যে করোনা, যেখানে বলা হচ্ছে যে একমাত্র স্টে হোম ইজ অ্যান্সার, তো সেখানে আমাদের এই সেবার বাইরে যাওয়ার সুযোগ নেই, এটা এক। দ্বিতীয় হইলো আমাদের ব্যস্ততা, আমাদের সময়, সবকিছু মিলে আমরা যদি চিন্তা করি, শুধু এই করোনা নয়,
করোনা পরবর্তী স্টেজে যখন মানুষ অ্যাডভান্সড হবে, আরো বেশি মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে যাবে, তখন টেলিমেডিসিন, টেলিডার্মাটোলজি সেবাই আমাদের আস্থাতে আনতে হবে। আচ্ছা, আমি ডক্টর রহমতুল্লাহর সাথে এক কোশ্চেন আসছে। আচ্ছা, বলো। স্যার আপনি কন্টিনিউ করেন, তারপর আমরা করব। আমি ডক্টর রহমতুল্লাহর সাথে যোগ করতে চাই আজকার যে বিষয়টা। আমার অভিজ্ঞতা যদি আমি একটু শেয়ার করি, আমি দেখেছি আমার যে পুরানো পেশেন্টগুলি, যে পেশেন্টগুলিকে আমি আগে দেখেছি, ওরা অনেক বেশি আস্থা নিয়ে বা অনেক বেশি নির্ভরশীলতা নিয়ে আমাদের সাথে এই টেলিমেডিসিন সেবাটি গ্রহণ করে থাকেন। কারণ হলো উনি আমাকে চিনেন, উনি আমার থেকে অলরেডি আগে চিকিৎসা নিয়েছেন এবং আমার প্রতি তার একটি আস্থা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে উনি যদি আমাকে ফোন দিয়ে ফোনেও চিকিৎসা নেন, তাতেও কিন্তু উনি অনেক বেশি সন্তুষ্ট থাকবেন এবং নিশ্চিত থাকবেন। কিন্তু আমরা অনেক সময় শুধু টেলিফোনের মাধ্যমে আসলে আমাদের তরফ থেকে যে ফিজিশিয়ান, চিকিৎসক হিসাবে অনেক সময় আমরা কিন্তু অতটা আস্থাশীল ভাবে তাদেরকে সেই চিকিৎসা সেবাটা দিতে পারি না সবসময়। কারণ আপনি জানেন যে আমরা যখন রোগীদেরকে চিকিৎসা পরামর্শ সেবা দেওয়ার জন্য আমরা যখন প্রস্তুতি নেই বা যে সময়টা আমরা বরাদ্দ রাখি, সেই সময় কিন্তু আমাদের একটা মানসিক কনসেন্ট্রেশন থাকে। হ্যাঁ, সুতরাং আমি যদি মানসিকভাবে প্রস্তুত না থাকি, আমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, ওই সময় যদি রোগী আমাকে ফোন করে, তাহলে কিন্তু অনেক সময় টেলিফোনিক পরামর্শটা কিন্তু অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে রোগীরা যদি এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে, বিশেষ করে পুরানো রোগীরা এই অ্যাপস গুলি ব্যবহার করার মাধ্যমে তারা নির্দিষ্ট সময় তারা অ্যাপয়েন্টমেন্ট করে আসেন, তাহলে তাদের চিকিৎসক কিন্তু ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসেন এবং আমি বিশ্বাস করি যে অত্যন্ত দক্ষভাবে এবং সঠিকভাবে তার রোগীর যে চিকিৎসা সেবা সেটা উনি দিতে পারেন। এবং পুরানো রোগীদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের স্যাটিসফ্যাকশনের হার অলমোস্ট 100%। নতুন রোগীদের ক্ষেত্রে অনেক সময় কিছুটা কনফিউশন থাকতে পারে, কিন্তু ইন কোর্স অফ টাইম নতুন রোগীও যখন উপকৃত হবেন এবং বুঝতে পারবেন যে না, এই টেলিমেডিসিন সেবায় উনি উপকৃত হয়েছেন, তখন কিন্তু ওনার মধ্যে একটা আস্থা চলে আসবে এবং পরবর্তীতে উনিও কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করবেন এই টেলিমেডিসিন সেবা নেওয়ার জন্য। আর সুবিধাগুলির কথা তো ডক্টর রহমতুল্লাহ বললেন। আমাদের 16 কোটি মানুষের বোধহয় প্রায় সবার হাতে এখন মোবাইল আছে। সেই ক্ষেত্রে কিছু রিমোট এরিয়া আছে, যে রিমোট এরিয়াগুলিতে হয়তো কিছুটা ডিফিকাল্টিস আছে, যেটা রহমতুল্লাহ খুব সুন্দরভাবে বললেন। ওইখানে হয়তো প্রিন্টিং এর ব্যবস্থা নেই, ওইখানে হয়তো আমি যদি অনলাইনে প্রেসক্রিপশন পাঠাই তারা হয়তো নিতে পারবে না। সেই ক্ষেত্রে লিখে আমরা যদি মেসেঞ্জারে পাঠাই, এটা উনি ফার্মেসিতে নিয়ে এই প্রেসক্রিপশন অনুপাতে উনি ওষুধ ব্যবহার করতে পারবেন। সুতরাং সবকিছু মিলে আমাদের এই ডার্মাটোলজিতে টেলিমেডিসিন সেবা দেওয়ার যে অপূর্ব সুযোগ, আমি বিশ্বাস করি এবং আমি দেখতে পাচ্ছি আগামীতে বাংলাদেশে আমরা আমাদের রোগীদেরকে খুব সুন্দরভাবে এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে আমরা তাদের সমস্যার সমাধান অনেকটাই করতে পারবো। আমি আর একটু অ্যাড করবো মনিকা, খুব গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হলো আস্থার বিষয়টা। একটা ব্যাপার, সত্যিকার অর্থেই ব্যাপার। আমি যদি রোগীর আস্থা, আমি বলছি যে আমরা যদি নর্মাল একজন ফিজিশিয়ানের কাছে এসে ফিজিশিয়ানকে দেখিয়ে আমি যদি একটা প্রেসক্রিপশন নিয়ে যেতাম, তো ইন বিটুইন ফিজিশিয়ান এন্ড পেশেন্ট অনলি দ্য প্রেসক্রিপশন ইজ দ্য দলিল বলবো বা একটা ডকুমেন্ট। কিন্তু আমি যদি মোবাইল অ্যাপস এর মাধ্যমে, এবং এই প্রেসক্রিপশনটা কিন্তু অনেক সময় হারিয়ে যায়। অনেক পেশেন্টকে আমরা বলি যে আপনার প্রেসক্রিপশন কোথায়, বলে যে স্যার আমার প্রেসক্রিপশন তো হারিয়ে গেছে। এই প্রেসক্রিপশন হারিয়ে গেলে তার আর কোনো ডকুমেন্টস কিন্তু তার থেকে আমরা পাওয়ার সুযোগ থাকে না, ওষুধের নাম বলতে পারে না। কিন্তু যদি টেলিডার্মাটোলজিতে টেলিমেডিসিন সেবা যদি নেওয়া হয়, তাহলে কিন্তু হারানোর কোনো সুযোগ নেই। যদি কোনো হার্ড কপি তার হারায়ও যায়, কিন্তু তার সফট কপি তার মেসেঞ্জারে, তার হোয়াটসঅ্যাপে, তার জুমে এগুলার রেকর্ড থেকেই যাবে। যার কারণে আমি যদি বলি যে আস্থার একটা বিষয়, রোগীরা যদি বলি যে এখানে আস্থা, তাহলে কিন্তু এখানে অনেক ডকুমেন্টারি, অনেক বেশি ডকুমেন্টস কিন্তু টেলিডার্মাটোলজিতে পেশেন্টের কাছে এবং ফিজিশিয়ানের কাছে। অনেক সময় এরকম দেখা যায় আমরা রোগীকে জিজ্ঞেস করি আপনার আগের সমস্যাটা কি ছিল, সে বলতে পারে না। কিন্তু টেলিমেডিসিন যদি নেওয়া হয়, টেলিডার্মাটোলজি সেবাটা যদি নেওয়া হয়, এটার রেকর্ড কিন্তু ফিজিশিয়ানের কাছেও থাকে, আবার এজ ওয়েল এজ টু পেশেন্টের কাছেও থাকে। খুব সহজেই আমরা তার কাছ থেকে এটা পেতে পারি। তো আমি এটা বলবো যে আস্থার ব্যাপারে টেলিমেডিসিন, টেলিডার্মাটোলজি এটা মোর স্ট্রঙ্গার দেন বিফোর দ্যাট।
আচ্ছা স্যার, আমাদের কিছু প্রশ্ন এসেছে দর্শকদের, আমরা প্রশ্নগুলো একটু নিয়ে নিব। তাইবা জানতে চেয়েছেন, টেলিমেডিসিন নেওয়ার পরে আমি মেডিসিন কিভাবে কালেক্ট করব? আপনারা কি হোম ডেলিভারি দেন? একটু কাইন্ডলি যদি বলেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই মনিকা, তুমি জানো আমাদের অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট থেকে যে আমরা টেলিমেডিসিন সেবাটি চালু করেছি, সেই সেবায় আমাদের কিন্তু এই মেডিসিনের বিষয়টি কিন্তু জড়িত। আমরা যখন রোগীদেরকে আমাদের পরামর্শ দিব, আমরা প্রেসক্রিপশন করব, তাকে মেডিসিনগুলি ব্যবহার করার জন্য বলবো, সেই মেডিসিনগুলি হয়তো সে তার নিকটবর্তী জায়গায় সবসময় নাও পেতে পারে। তো আপনি জানেন যে আসলে আমাদের স্কিনে অনেক সময় আমরা স্পেশাল কিছু মেডিসিন দেই, যে মেডিসিনগুলি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে রোগীরা খুব সহজেই আমাদের এই সেন্টারের যে প্ল্যাটফর্ম, যেখানে উনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন, ওনাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই কিন্তু শুধু অর্ডার করে কিন্তু উনি ওনার মেডিসিনগুলি যতটুকু ওনার প্রয়োজন, উনি মেডিসিনগুলি কিন্তু ওনার বাসায় উনি পেয়ে যেতে পারেন। এবং এই সেবাটি আমরা অলরেডি আমাদের যে প্রজেক্ট বা আমাদের যে এই টেলিমেডিসিন সার্ভিস, এই সার্ভিসের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত। সুতরাং এটা আমি বলবো আমাদের রোগীদের জন্য একটি সুখবর। ওনাদেরকে কষ্ট করে বাইরে গিয়ে দোকানে দোকানে ওষুধ খুঁজতে হবে না, শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্মে ওনারা যদি নক করেন, ওনাদের রিকোয়ারমেন্ট দেন, সহজেই ওনার মেডিসিনগুলি কিন্তু ওনার বাসায় পৌঁছে দেওয়া সম্ভব। স্যারের কাছে, রহমতুল্লাহ সিদ্দিক স্যারের কাছে একজন প্রশ্ন করেছেন, স্যার আমার বাসা কুমিল্লার দাউদকান্দি, আপনাকে আমি গৌরীপুর হসপিটালে দেখিয়েছিলাম আমার ব্রণের জন্য 3 মাস পূর্বে আপনার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলাম। প্রথম কয়েকদিন ভালো ছিল, কিন্তু এখন পুনরায় মুখে ব্রণ দেখা দিয়েছে। এই মুহূর্তে সে কি করতে পারে স্যার? একটা হতে পারে, এখন তো কিছুটা পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি চলছে, উনি একটা হতে পারে প্রেসক্রিপশনের প্রথম প্রেসক্রিপশনটা আবার ফলো করতে পারে, এটা একটা করতে পারে। দ্বিতীয় হলো আমি অনলাইন সেবা দিচ্ছি, তো উনি সেই নাম্বারে উনি যোগাযোগ করতে পারে। আমাদের অরোরার পেজ আছে, আমার নিজের পেজ আছে, এখানে উনি নক করতে পারে। আর একান্ত এগুলাতে যদি অপারগ হয়, আমার মনে হয় যে উনি আমাদের প্রেসক্রিপশন যে প্রথম প্রেসক্রিপশনটা সেটা আবার ফলো করতে পারে। ওষুধ বন্ধ করার পরে আবার সেটা ফেরত আসতে পারে, এটা খুবই স্বাভাবিক। মাহবুব স্যার কাছে একজন জানতে চেয়েছেন যে স্যার যদি হেয়ার ট্রান্সপ্লান্ট বা পিআরপি প্রয়োজন পড়ে তাহলে কি করব? এটা খুবই যুগে যুগে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আমাদের আমাদের এই প্র্যাকটিসিং লাইফে আমরা আমাদের রোগীদেরকে একটা পর্যায় পর্যন্ত টেলিমেডিসিনে আমরা সেবা দিতে পারি, বিশেষ করে ইমার্জেন্সি যে সার্ভিসটা সেটা আমরা দিতে পারি। আপনি জানেন পিআরপি এবং হেয়ার ট্রান্সপ্লান্ট এগুলি রুটিন ট্রিটমেন্ট এবং স্পেশাল টাইপ অফ প্রসিডিওর, ডার্মাটোসার্জিক্যাল প্রসিডিওর। আমরা আমাদের এই ধরনের রোগীদের জন্য, আপনি জানেন এই সেবাগুলি নেওয়ার জন্য কিন্তু সব সময় আসার প্রয়োজন হয় না, বিশেষ করে পিআরপির জন্য মাসে একবার আসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওনাকে অবশ্যই আসতে হবে। আর হেয়ার ট্রান্সপ্লান্ট এটাও একটা নির্দিষ্ট সময়ে এটা করতে হয়। বিষয়টা এমন না যে হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ এ পার্মানেন্ট সলিউশন, আপনারা জানেন। সুতরাং একটা পেশেন্টের হয়তো জীবনে একবার বা দুইবারই হয়তো হেয়ার ট্রান্সপ্লান্ট করা লাগতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই ওনাকে আসতে হবে সেন্টারে। কিন্তু আপনি জানেন মনিকা, একটা চুলের সমস্যা নিয়ে একটা রোগী আসলে কিন্তু তাকে আমরা পিআরপি করাই না, আসলে কিন্তু সাথে সাথে তাকে আমরা ট্রান্সপ্লান্টের পরামর্শ দেই না। সেই ক্ষেত্রে এই রোগীরা প্রথমে কিন্তু আমাদের টেলিমেডিসিন সেবার মাধ্যমে উনি নিশ্চিত করতে পারেন যে ওনার পিআরপি লাগবে কিনা, ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট লাগবে কিনা। যদি পিআরপি লাগে, পিআরপি সম্পর্কে উনি বিস্তারিত টেলিমেডিসিনের মাধ্যমে ওনার ফিজিশিয়ানের সাথে উনি পরামর্শ করে এটার ভালো মন্দ, সুবিধা অসুবিধা, সাইড ইফেক্ট সবকিছু জেনে নিতে পারেন। সুতরাং এই জিনিসটা উনি সহজেই কিন্তু এই টেলিমেডিসিন সেবার মধ্যে উনি কিন্তু এটা নিতে পারেন। নেওয়ার পরে যখন একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট হবে, কারণ আমরা বিশ্বাস করি আমাদের এই অবস্থা, এই অবস্থাটা তো সবসময় থাকবে না, নিশ্চয়ই আমরা এই অবস্থা থেকে কিছুটা হলে আমরা ভালো অবস্থায় আসব। আমরা আগে যারা হয়তো সপ্তাহে 6 দিন চেম্বার করতাম, তারা হয়তো সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন চেম্বার করব। তো সেইভাবে আমাদের এই প্রসিডিওর গুলি, যেগুলি আসলে বাসায় বসে চিকিৎসা নেওয়া সম্ভব না পিআরপি হেয়ার ট্রান্সপ্লান্টের মতো, তখন তাদেরকে আমরা ওইভাবে তাদেরকে আমরা শিডিউল গুলি দিব সপ্তাহে 1 দিন বা 2 দিন, এবং ওই সময়টায় এসে উনি কিন্তু এই সেবাটি আমাদের সেন্টারে এসে নিতে পারেন। কিন্তু তার আগে ওনার যে পূর্ব প্রস্তুতি, এই পূর্ব প্রস্তুতির জন্য আগে যেমন ওনাকে সেন্টারে আসতে হতো, একবার দুবার আসতে হতো, সেই কষ্ট করে আসাটা কিন্তু এখন আর লাগবে না। এখন উনি ওনার বাসায় বসে এই পূর্ব প্রস্তুতিটা সম্পূর্ণভাবে কিন্তু উনি এটা নিতে পারেন, এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে
শুধুমাত্র এই পিআরপি প্রসিডিউরের দিন অথবা ট্রান্সপ্লান্টের দিনই কিন্তু শুধু উনি আসবেন, এসে ওই সেবাটা উনি নিয়ে যেতে পারেন। আমি এখন ডক্টর রহমতুল্লাহ সিদ্দিক স্যারের কাছে জানতে চাই, স্যার টেলিমেডিসিনের ভবিষ্যৎ সম্পর্কে যদি একটু বলতেন, যে এটা কি করোনা পরিস্থিতি পর্যন্তই সীমিত থাকবে নাকি ভবিষ্যতেও এর প্রয়োজন রয়েছে? এই প্রশ্নে মনিকা, আপনার এই প্রশ্নের উত্তরটা কিছুটা আমাদের আলোচনার মধ্যে অলরেডি চলে আসছে। আমি আবারও বলছি, যেটা ডক্টর মাহবুব বলছেন, যে টেলিমেডিসিন সেবার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর চিকিৎসা টেলিডার্মাটোলজি। তো সেটার প্রেক্ষাপটটা এই, যেহেতু স্কিনের লেশন গুলো বাইরে থেকে ভিজিবল দেখা যায়, যার কারণে আমরা যদি টেলিমেডিসিন সেবাটা স্কিনের ক্ষেত্রে নিয়ে থাকি, এতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে বড় ধরনের কোনো হেরফের হয় না। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা 100% রোগ ডায়াগনোসিস করতে পারি। এবং পাশাপাশি আরেকটা জিনিস হলো যে স্কিনের চিকিৎসার ক্ষেত্রেই বেশি ফলো আপের প্রয়োজন হয়, কারণ আপনারা জেনে থাকবেন যে স্কিনের সমস্যাগুলো যেহেতু অনেকদিন লাস্টিং করে, অনেক ডিজিজ গুলো, হ্যাঁ আপনারা জানেন, এই যে কিছুক্ষণ আগে একজন পেশেন্ট কথা বললেন যে ওষুধ বন্ধ করার পর আবার পুনরায় দেখা দিয়েছে। তো এরকম একনি, সোরিয়াসিস, এক্সিমা, অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, যেটা আমরা বড় বড় স্কিনের ডিজিজ, কমন স্কিন ডিজিজ ক্ষেত্রে অনেকগুলো ফলো আপের প্রয়োজন। তো যার কারণে দেখা যায় প্রত্যেক ফলো আপে রোগীর 3-4 ঘন্টা অ্যাপয়েন্টমেন্ট, আসা যাওয়া একটা অনেক বড় প্রস্তুতি। তো সেক্ষেত্রে আমি বলছি, ইন কেস অফ ডার্মাটোলজি, ইন কেস অফ স্কিন সেক্স এন্ড অ্যালার্জি, এই বিষয়গুলোতে টেলিডার্মাটোলজিটা রোগী এবং ফিজিশিয়ান উভয়ের জন্য খুবই কার্যকর। তা আমরা এই কার্যকরিতাটা এতদিন বুঝতে পারিনি, ওইভাবে বুঝতে পারিনি, কিন্তু এই করোনা মহামারীতে আমরা খুব প্রকট ভাবে এটার সুবিধাটা আমরা উপলব্ধি করতে পারতেছি। আমি আশা করি আমার পেশেন্টরাও বা আমাদের স্কিনের পেশেন্ট যারা আছেন তারাও আস্তে আস্তে করে জিনিসটা উপলব্ধি করতে পারবেন যে এটা তো আমার আগের সমস্যা ছিল, এখন আমি শুধু ফলো আপে একটা ছবি পাঠাই দিলাম আর ফিজিশিয়ানের সাথে আমি কথা বলে নিলাম, আমি খুব সহজেই পরের চিকিৎসাটা পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমি বলছি, শুধু করোনা পরিস্থিতিতে টেলিডার্মাটোলজি যে প্রয়োজন শুধু তা নয়, আমি খুব মজবুত ভাবে, খুব জোরালো ভাবে বলতে চাই যে করোনা পরিস্থিতির পরেও এবং অদূর ভবিষ্যতে অ্যাডভান্সড হিসাবে আমাদের ইন ফিউচার টেলিমেডিসিন, স্পেশালি ডার্মাটোলজিতে, এটা খুবই কার্যকর, পেশেন্ট ফ্রেন্ডলি এবং টাইম ফ্রেন্ডলি, সময় উপযোগী আমি বলবো। এই জন্য আমি বলতে চাই, শুধু টেলিডার্মাটোলজি এখনকার জন্য নাই, অদূর ভবিষ্যতে এটা আরো বেশি আকারে আমাদের দেশে স্কিনের অ্যালার্জির যে পেশেন্ট আছে, স্কিন হেয়ার নেইলের যে পেশেন্ট আছে, তাদের জন্য টেলিমেডিসিন সেবাটা ইন ফিউচার করোনার পরেও এটা স্থায়ী হবে, আমি এটাই আশা করছি। আমি ডক্টর রহমতুল্লাহর সাথে একটু যোগ করতে চাই যে অ্যাকচুয়ালি এই টেলিমেডিসিন যে সেবাটা, এই সেবার মাধ্যমে আসলে রোগীরা কিভাবে উপকৃত হচ্ছে। আমি যদি একটু এক্সাম্পল দেই, একটা পেশেন্ট, সোরিয়াসিস খুব কমন একটি সমস্যা আমরা জানি, সে হয়তো প্রতি মাসে বা 2 মাসে একবার করে তার চিকিৎসকের চেম্বারে গিয়ে উনি দেখাতেন। দেখা গেল যে এটা যেহেতু দীর্ঘদিনের একটা রোগ, বছরে তাকে মিনিমাম 5 থেকে 6 বার, ইভেন আরো বেশি হয়তো যাওয়া লাগতে পারে তার চিকিৎসা সেবার জন্য। এই টেলিমেডিসিন সেবা কিন্তু তার যে এই যে বছরে 6-7 বার ডাক্তারের কাছে আসা যাওয়া, যে কষ্ট এবং আসা যাওয়া করে ওই যে চিকিৎসা সেবা নেওয়ার যে একটা পেরেশানি, এই পেরেশানি থেকে খুব ভালোভাবে টেলিমেডিসিন সার্ভিসটা তাকে কিন্তু রিলিফ দিতে পারে। সেই ক্ষেত্রে হয়তো তার বছরে 1 থেকে 2 বার গেলেই তার সামগ্রিক যে তার যে বেনিফিট, সেই বেনিফিটটা পেতে পারে। বাকি যে 4 থেকে 5 বার অতিরিক্ত যাওয়াটা, সে না গিয়ে সে বাসায় বসে খুব সহজেই তার চিকিৎসকের সাথে তার যে চিকিৎসা পরামর্শ, বিশেষ করে এই ফলো আপ ট্রিটমেন্টটা সহজে নিতে পারেন। এতে করে তার ন্যূনতম তার রোগের জন্য কোনো ক্ষতি হবে না, বরঞ্চ সে নিজে উপকৃত হবেন এবং অবশ্যই তার যে এই যে পেরেশানি, যেটা আসা যাওয়ার কষ্ট, তার পয়সা খরচ হওয়া, সময় নষ্ট হওয়া, এগুলি থেকে সব থেকে উনি বেঁচে যাবেন এবং নিঃসন্দেহে উনি অনেক বেশি উপকৃত হবেন। আমি একটু অ্যাড করতে চাই, স্কিনের প্রবলেম গুলো যেটা ডাক্তার মাহবুব বললেন, সোরিয়াসিস বলি, একজিমা বলি, এগুলো একটু অনেক সময় সাপেক্ষ। তা আমরা অনেক সময় রোগীদের সাথে একটু মন খারাপ করি যে আপনি কেন দেখালেন না,
আপনি কেন আসলেন না? আপনি যখন ভালো ছিলেন আমাদের কাছে আসতেন, তাহলে তো আমরা এমন একটা ট্রিটমেন্ট দিতাম যেখানে হয়তো আমাদের সুযোগ থাকতো যে এটা না হতো। কিন্তু আসলে রোগীদের কথা যদি বিবেচনা করা হয়, এই যে আসা যাওয়া, এগুলো কি ধরনের হ্যারাসমেন্ট, এটা তো আমরা সবাই জানি, আমরা ফিজিশিয়ান হিসেবে জানি। আমরা অনেক সময় খুব বোরিং ফিল করি, খুব আমাদের জন্য অস্বস্তি বোধ হয় যে রুগীরা বাইরে ওয়েট করতেছে, কিন্তু হয়তো আমরা রুগীর টার্নওভারটা ওইভাবে করতে পারতেছি না। তা আমি বলছি যে যেহেতু স্কিনের ক্ষেত্রে অনেকগুলো ডিজিজে এরকম ফলো আপের প্রয়োজন হয়, আর এই ফলো আপ গুলো যেহেতু সময় সাপেক্ষ, কস্টিং, যাওয়া আসা সবকিছু মিলিয়ে রুগীদের ফলো আপে অসুবিধার কারণে ডিজিজ ফ্লেয়ার করে। মানে যে ডিজিজটা কন্ট্রোলে থাকার কথা ছিল, যেহেতু রোগী ফিজিশিয়ানের কন্ট্যাক্টে আসতে পারেনি, সেজন্য ডিজিজটা আবার পুনরায় আগের অবস্থায় চলে গেছে। এই জন্য আমি মনে করি ডার্মাটোলজিতে, স্কিনের মধ্যে আমরা যদি টেলিমেডিসিন সেবাটা এস্টাবলিশ করতে পারি, এতে রোগীদের রোগের আউটকাম ভালো হবে। মানে যে রোগগুলো ক্রনিক রোগ, এগুলো খুব সহজেই এবং ম্যানেজেবল এবং সহজে কন্ট্রোলেবল থাকবে, এটা আমি আশা করছি। এবং নিঃসন্দেহে রোগীদের স্যার কিন্তু এখন আমাদের টেলিমেডিসিনের বাহিরেও কিছু প্রশ্ন এসেছে। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নাই, প্রশ্ন তো জানা থাকলে উত্তর করা যাবে, তুমি বলো। ওকে, আমি আমাদের দর্শকদের কিছু প্রশ্ন নিব। তানভীর আহমেদ জানতে চেয়েছে, মুখে ব্রণের কালো দাগ পড়লে এর সমাধান কি? আমি ডক্টর রহমতুল্লাহ সিদ্দিক স্যার থেকে জানতে চাই। কালো দাগ তো আগে ছিল না, অর্থাৎ কোন একটা রোগের কারণে কালো দাগ হয়েছে, তো রোগের চিকিৎসা করলে কালো দাগ চলে যাবে, ইটস ন্যাচারাল। তারপরে আমরা সাধারণত পেশেন্টকে বলি যে আপনি একটু একটা সানব্লক ব্যবহার করবেন। হ্যাঁ, সানব্লক ব্যবহার করবেন। আর স্পেশালি যে কোনো ফোকাস কোনো স্পট থাকে, সাধারণত আমরা কিছু স্পট ক্লিন জাতীয় কিছু ক্রিম আছে, এগুলো হাইড্রোকোনিন জাতীয় কিছু ক্রিম আছে, এগুলো ব্যবহার করতে পারি। তবে এগুলো অবশ্যই দেখা সাপেক্ষে অ্যাডভাইস করা। ব্লাইন্ডলি এভাবে যদি উনি জানতে চান, আমি বলবো যে আপনার যে ডিজিজের কারণে আপনার কালো স্পট, ডিজিজের চিকিৎসা কমপ্লিট করুন, পাশাপাশি আপনি একটা সানব্লক ব্যবহার করুন। আমি ডক্টর মাহবুব স্যারের কাছে জানতে চাই, জসিমউদ্দিন জানতে চেয়েছে, মুখের তিলের জন্য কি করা যায়? মুখে তিলের জন্য অনেক কিছু করা যায় আসলে। আমাদের রোগীরা অনেক সময় তিল বলতে দুইটা জিনিসকে বোঝায়। তিল যেটা হতে পারে আমরা মেডিকেল টার্মে বলি মোল, আরেকটা হতে পারে তিলাই, যেটাকে বলে এটা অ্যাকচুয়ালি প্রিকেল। সো একটা হলো এপিডার্মাল, অর্থাৎ চামড়ার উপরে থাকে, আরেকটা হলো চামড়ার গভীরে থাকে। একটা সংখ্যায় অনেক বেশি থাকে, আরেকটা সাধারণত সংখ্যায় একটা বা দুইটা থাকে। সো এই ধরনের প্রবলেমগুলি সাধারণত কোনো মেডিসিনের মাধ্যমে খুব একটা ইমপ্রুভ হয় না, ভালো হয় না। এই ক্ষেত্রে ডার্মাটো সার্জিক্যাল প্রসিডিউর বলে কিছু চিকিৎসা আছে, সেই চিকিৎসার মাধ্যমে সাধারণত আমরা এগুলি দূর করে থাকি। যেমন কেমিক্যাল পিলিং বা বিউটি পিলিং বলে এক ধরনের ট্রিটমেন্ট আছে, সেটা আমরা করে থাকি। অনেক সময় লেজার করে থাকি, অনেক সময় যে মোলগুলি আছে, তিলগুলি আছে, এক ধরনের মেশিনের মাধ্যমে আমরা এগুলিকে রিমুভ করে ফেলি, করে আমরা কসমেটিক স্টিচ দেই, যেটাকে আমরা পাঞ্চ এক্সিশন বলি। তো এই ধরনের বেশ কিছু চিকিৎসা আছে, যে চিকিৎসাগুলি আসলে এসেই নিতে হবে। তবে প্রাথমিকভাবে যদি তিলাই যেটাকে বলি, ছোট ছোট অনেক থাকে মুখে, এটার জন্য প্রাথমিকভাবে সানস্ক্রিন উনি নিয়মিত ব্যবহার করতে পারেন, যাতে এটা আর বেড়ে না যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সানস্ক্রিন ব্যবহারে কিন্তু এই তিলাইগুলি বা এই ফ্রিকেলগুলি অনেকাংশে কমে আসে, সুতরাং উনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। স্যার রহমত স্যারের কাছে জানতে চাই, খোকন জানতে চেয়েছে, স্যার আমার my face so oily and dark, so how can I reduce oil, please tell me. মুখের তেল কিভাবে দূর করবে স্যার? তেল দূর করার জন্য আমরা সাধারণত সেবোরিয়া বলি এটাকে আমরা বলবো যে উনি ওনার স্যুট করে এরকম একটা ফেস ওয়াশ উনি রেগুলার ব্যবহার করতে পারেন। আর আর আমরা যদি উনি যদি পার্টিকুলারলি ওনার যদি কিছু ইনভেস্টিগেশন আমরা করি, সেই ইনভেস্টিগেশন গুলো থেকে যদি অন্য কিছু প্রতীয়মান হয় খাওয়ার ওষুধ, আমরা সেবোরিয়ার জন্য কিছু খাওয়ার ওষুধ আছে, সেগুলো অ্যাডভাইস করি। আপাতত আমি আপাতত ওনাকে এটাই বলবো যে উনি যে কোনো একটা ফেস ওয়াশ যেটা ওনার জন্য স্যুট করে, এমন একটা ফেস ওয়াশ উনি ট্রাই করতে পারেন, এভরিডে যেন উনি এটা অ্যাপ্লাই করেন, এতে অনেকাংশে উনি ভালো করতে। আমি মাহবুব স্যারের কাছে জানতে চাই, মিস্টার টিটু জানতে চেয়েছে, স্যার এখন তো করোনা, হাউ ক্যান আই কিওর ভিটিলিগো ইন হোম? বাসায় বসে কিভাবে ভিটিলিগো কিওর করা যাবে? এর তেল দূর করার জন্য আমরা সাধারণত সেবোরিয়া বলি এটাকে
এর জন্য প্রথমে যেটা করতে হবে, ভিটিলিগো নিয়ে চিন্তা বন্ধ করতে হবে। ভিটিলিগো বেড়ে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো এটা নিয়ে দুশ্চিন্তা করা, যেটাকে আমরা আসলে মেডিকেল টার্মে বলি স্ট্রেস। স্ট্রেস, অ্যাংজাইটি, এই জিনিসগুলি কিন্তু এই শ্বেত রোগকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। তবে অবশ্যই উনি টেলি মেডিসিনের মাধ্যমে প্রাথমিক পরামর্শ নিতে পারেন। এটা খুব সহজেই আমরা ক্লিনিক্যালি দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। অনেক সময় উডস লাইট এক্সামিনেশন বলে একটা টেস্ট আছে, অনেক সময় আমরা এটা করি যদি আমাদের সন্দেহ থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝা যায় যে এটা শ্বেত রোগ। সেই ক্ষেত্রে উনি টেলিমেডিসিনের মাধ্যমে যদি উনি এই একটা কনসালটেশন করেন, আমরা যদি দেখতে পাই যে ওনার কোন কোন জায়গায় আছে এবং ওনার সাথে যদি আমরা কথা বলি আসলে এই রোগটা বাড়ছে কিনা, এই রোগটা কি দীর্ঘদিন একই অবস্থায় আছে কিনা, অর্থাৎ এটা কি স্টেবল ভিটিলিগো আর একটিভ ভিটিলিগো। যদি একটিভ ভিটিলিগো হয় আমরা কিছু খাওয়ার ওষুধ দেই, কিছু লাগানোর ওষুধ দেই, যেটা উনি ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারবেন, এবং অনেক সময় ফটোথেরাপি অ্যাডভাইস করি, সেটাও উনি ঘরে বসে নিতে পারবেন। সুতরাং ঘরে বসে চিকিৎসা নেওয়ার জন্য ওনাকে কিন্তু এই টেলিকনসালটেশনের আওতায় আসতে হবে। ওনার রোগটা প্রাথমিকভাবে আমাদের দেখতে হবে, অ্যাসেস করতে হবে, এবং আমরা যেই পরামর্শ আমরা ওনাকে দিব তার রোগ অনুপাতে আশা করি উনি ঘরে বসেই প্রাথমিক চিকিৎসাটা উনি নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা দুইজন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের কিছু সময় দেওয়ার জন্য, এবং আশা করি দর্শকরা আপনারা আমাদের আজকের এই লাইভ থেকে টেলিমেডিসিন সম্পর্কে জানতে পেরেছেন এবং এই করোনা পরিস্থিতিতে কিভাবে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তা সম্পর্কে জানতে পেরেছেন, এবং কিভাবে আপনারা মেডিসিন কালেক্ট করবেন এবং কিভাবে আপনারা টেস্ট করাবেন তা সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি আপনাদের আজকের এই লাইভটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের আপনার টাইম লাইনে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সকল দর্শক শ্রোতা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের শুনলেন, আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন। ধন্যবাদ সবাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে।